বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর থেকেই বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এটাকে একটা নিজেদের প্রেস্টিজ ইস্যু বলে মনে করতে শুরু করেছে। আর প্রশ্ন দেখা দিয়েছে যে কৃষকদের কৃষি আইন আনা হয়েছিল, কৃষি আইন মোদী সরকার নিজে থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়, সেটা আমরা সকলেই জানি। কিন্তু ওয়াকফ বিল নিয়ে ওয়াকফ যে সংশোধিত আইন, সেই আইনে কি এমন বিষয় আছে যেটা নিয়ে মোদী সরকারের এতটা আগ্রহ রয়েছে, এতটা ইন্টারেস্ট রয়েছে, এবং সেটাকে যাতে সুপ্রিম কোর্টেও কোনোভাবে চাপ সৃষ্টি করে পাশ করিয়ে দেওয়া যেতে পারে, সেই নিয়ে একটা বিভিন্ন খেলা শুরু হয়েছে। এবার আমাদের যারা বাংলার সংবাদ মাধ্যম বা আমাদের যারা বাংলার যারা রিপোর্টিং করে, তারা এইসব খবর খুব একটা রাখে না বা রাখার চেষ্টাও করে না। আর আমাদের তো কিছু লোক আছে যারা কিছু জানে না, বোঝে না। সেদিনে দেখলাম আমাদের একটা ওয়াকফ নিয়ে একটা আলোচনা না শুনে লিখে দিলেন ওয়াকফ ও তো বাতিল হয়ে গেছে, আমি জানি, এদের লিখে দিলেন। কিন্তু বিষয়টি হচ্ছে, যেখানে সরকার যে আইনের পক্ষে থাকে, সে আইনকে বাতিল করতে গেলে অনেক ধৈর্য, অনেক শিষ্টাচার, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। পথে আন্দোলন যেমন জরুরি ওয়াকফ নিয়ে, একই রকমভাবে এই আন্দোলনের গতি প্রকৃতি, এই আইনের গতি প্রকৃতি, এই আইনকে রক্ষার জন্য কোথায় আইনকে রক্ষা করার জন্য কোথায় সরকার ব্লুপ্রিন্ট চালাচ্ছে, সেদিকেও আমাদেরকে নজরদারি চালাতে হবে এবং নজর রাখতে হবে। কারণ মনে রাখবেন, সংশোধিত ওয়াকফ আইন কোনো আইন নয়, এটা আসলে একটি সংবিধানকে চ্যালেঞ্জ করা, সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শকে চ্যালেঞ্জ করা, সাংবিধানিক মূল্যবোধকে চ্যালেঞ্জ করা। যে সাংবিধানিক মূল্যবোধের কথা আমরা সমগ্র বিশ্ব জুড়ে প্রচার করে থাকি, সেই মূল্যবোধকে চ্যালেঞ্জ করা হচ্ছে এই সংশোধিত ওয়াকফ আইনের মধ্যে দিয়ে। এবার বলি যে খেলা শুরু হয়ে গেছে। কিসের খেলা শুরু হয়েছে? আমাদের থার্মিনাল এই কথাটা লেখা রয়েছে যে খেলা শুরু হয়ে গেছে। কিসের খেলা শুরু হয়েছে? খেলা শুরু হয়েছে মানে বিআর গাভাই, ভূষণ রামকৃষ্ণ গাভাই দেশের প্রধান বিচারপতি হওয়ার পরেই আমরা জানি যে 14টা প্রশ্ন তুলে তার কাছে একটা প্রশ্ন পাঠানো হয়েছে, একটা অ্যাডভাইসারি পাঠিয়েছেন 143 নম্বর আর্টিকেল, সংবিধানের 143 নম্বর আর্টিকেলকে কাজে লাগিয়ে। প্রশ্ন যে স্বাধীন ভারতে এই ঘটনা হয়েছে কিনা আমার তো অন্তত জানা নেই, কিন্তু আমি জানি না এই ঘটনা হয়েছে কিনা, কিন্তু আমি যতদূর খবর রাখি যে এই ঘটনা বিগত কয়েক দশকে এই নজিরবিহীন ঘটনা দেখা যায়নি। যে রাষ্ট্রপতি অ্যাডভাইসারি জারি করে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইছে যে তাকে প্রশ্ন করার অধিকার বা তার ক্ষমতাকে সীমাবদ্ধ করার অধিকার বা তাকে নির্দেশ দেওয়ার অধিকার সুপ্রিম কোর্টের আছে কিনা। এই প্রশ্নটা এই জন্যই করলাম যে ভারতবর্ষের সবচেয়ে বলা হয় যাকে স্বৈরাচারী শাসক বলে, তথাকথিত স্বৈরাচারী বলে বিজেপি বলে থাকেন, সেই ইন্দিরা গান্ধীর আমলেও ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিল করে দিয়েছিলেন, জেতা নির্বাচন, সাংসদ পদকে বাতিল করে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। তারপরেও তিনি কোনো সুপ্রিম কোর্টের কোনো প্রধান বিচারপতিকে অ্যাডভাইসারি জারি করে বলেননি যে আমার কি ক্ষমতা, আমি তো নির্বাচিত প্রতিনিধি, জনগণ দ্বারা নির্বাচিত, জনগণ আমাকে ভোটে জিতিয়ে পাঠিয়েছেন, আপনি তো জনগণ দ্বারা নির্বাচিত নন। এই ধরনের একটা অসাংবিধানিক প্রশ্ন তোলার অধিকার তখন ইন্দিরা গান্ধী করেননি, করা উচিত হয়নি, করতেন না। কিন্তু ভারতের রাষ্ট্রপতি করেছেন, তিনি সংবিধান মেনেই তিনি করেছেন। সংবিধান মেনে যেমন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, ঠিক সেরকম জরুরি অবস্থা জারি করেছিলেন, তারপরেও ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে থাকে বিজেপি নেতারা। একই রকমভাবে দেশের রাষ্ট্রপতিও সংবিধান মেনেই প্রশ্ন তুলেছেন। কেন প্রশ্ন তুলেছেন, কখন তুলেছেন প্রশ্নটা? প্রায় 1 মাসের বেশি সময় ধরে, যখন বেশি সময় আগে
প্রায় 1 মাসের বেশি সময় আগে রায় দিয়ে সুপ্রিম কোর্ট যখন বলেছে যে মানে রাষ্ট্রপতি 3 মাসের বেশি কোনো বিলকে ফেলে রাখতে পারবে না, তাকে নির্দিষ্টভাবে মানে হয় বাতিল করতে হবে, নাহলে কেন বাতিল করে তার ব্যাখ্যা দিয়ে তিনি রাজ্য সরকারের কাছে পাঠাবেন, নাহলে সম্মতি প্রকাশ করতে হবে। এই কথাটা প্রায় 1 মাস আগে সুপ্রিম কোর্ট নির্দেশিকায় বলেছেন। তখন দেশের প্রধান বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না। কেন তার কাছে কেন পাঠানো হলো না, প্রশ্ন এখানে। দ্বিতীয় প্রশ্ন, এখন দেখা যাচ্ছে যে ওয়াকাফ সংশোধিত আইনের একদিন মাত্র শুনানি করেছেন বিআই গাভার অর্থাৎ ভূষণ রামকৃষ্ণ গাভাই, একটি দিন মাত্র শুনানি করেছেন তার এজলাসে। সেই শুনানির পর বিআর গাভাইকে বলা হচ্ছে মুসলিম পক্ষ এবং তাকে ট্রোল করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এই কথাটা কেন করা হচ্ছে? হয়তো অনেকেই বলবেন তা কি এমন কথা, কিন্তু আসলে তা নয়, খুব পরিকল্পিত মাফিক কথাটা বলা হচ্ছে। কারণ আপনারা জানেন কিনা জানি না, শুধু এটুকু বলি যে ভারতবর্ষের আইন ব্যবস্থায়, ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থায় যদি কোনো বিচারপতিকে বলা হয় যে আপনি পক্ষপাতিত্ব করছেন, আপনি একটা বিশেষ ব্যক্তি বা বিশেষ গোষ্ঠী বা বিশেষ সম্প্রদায়ের প্রতি অনুরক্ত, তখন কিন্তু সেই বিচারপতিকে সেই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়ে থাকে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে বিচারপতি গাভাইকে সংশোধিত ওয়াকাফ আইনের শুনানি থেকে, নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে কি, প্রশ্ন এখানে। যদি সেটা হয় সেটা মারাত্মক হবে। এবং তারপরেও আমরা দেখলাম যে ওদিনে বিচারপতি গাভাই 15 তারিখে যে প্রথম শুনানির কয়েক মিনিটের জন্য যে শুনানি করেছিলেন, সেই শুনানিতে তিনি যখন বলছেন, আমাদের মানে তুষার মেহতা সলিসিটর জেনারেল যখন বলছেন যে মাই লর্ড আমাকে কিছুটা সময় দেওয়া হোক, একদিন নেক্সট ডে, তারপর তো নেক্সট ডে বলতে শনিবার, কাল তো মানে ওই নেক্সট ডে তো শনিবার পড়ে যাবে, তখন কি হবে? বলে নেক্সট ডে হচ্ছে আপনি নেক্সট ডে দেন, মঙ্গলবারে আমি নেব, টুইসডে আপনি আমাকে দেন, আমি টুইসডে অর্থাৎ 20 তারিখে আমি এইটার আলোচনাতে বসবো, 15 তারিখের পরে। এই যে বলা হচ্ছে, এই কথাটা যে বলা হচ্ছে, এবং প্রধান বিচারপতি যখন বললেন যে এটা এমন কিছু নাই, মানে শুনানি করতে এমন কিছু সময় লাগার কথা নেই, মাত্র 2 ঘন্টা সময় দিলে সমস্তটা মিটিয়ে যাবে, তখন তুষার মেহতা বলছে যে মাই লর্ড আপনি যে কোনো মূল্যে যা বলবেন এই কটা দিনের জন্য আপনি এই আইন আমরা কোনোভাবেই লাগু করব না, আপনি আমাকে সময় দিন, মঙ্গলবার 20 তারিখ পর্যন্ত সময় দিন। তখন অর্ডারে তিনি লিখেছেন যে যদি সংশোধিত ওয়াকাফ আইনকে কার্যকর করার কোনো রকম চেষ্টা করা হয়, আমরা 3টে পয়েন্টে আপত্তি জানিয়েছি। 3টে পয়েন্ট কি? 1995 সালে নির্দেশিত সমস্ত ওয়াকাফ সম্পত্তিতে কোনো রকমভাবে হাত দেওয়া যাবে না, ওয়াকাফ ফর ইউজারের ক্ষতি করা যাবে না। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওয়াকাফ বোর্ড, ওয়াকাফ কাউন্সিলকে গঠন করা যাবে না। 4 নম্বরে পয়েন্টে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিএম কোনো বিষয়ে তদন্ত করতে পারে, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই 4টে পয়েন্টের উপরে যদি কোনো রকমভাবে কাজকর্ম হয়, সুপ্রিম কোর্ট দেখে নেবে। তারপরেই আইনজীবী বিষ্ণু জৈন বলে একজন আইনজীবী আছেন, যিনি ওই হিন্দু সেনাদের পক্ষ থেকে বিভিন্ন আইনি লড়াই লড়েন, তিনি ভরা মজলিসে, ভরা কোর্টে দাঁড়িয়ে বিআর গাভাইকে বলছেন, আপনি যে সংশোধিত ওয়াকাফ আইনে যে মামলা হয়েছে তার মধ্যে যে 5টা আবেদন আপনি চয়েস করেছেন, বেছে নিয়েছেন, সেই 5টা আবেদনই মুসলিম সম্প্রদায়ের আবেদন, এটা আপনি কি করলেন? তখন তিনি বলেছেন ঘুরিয়ে যে আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে এই মামলা শুনানি আর হবে না, এরকমই চল মুসলিম পক্ষের আবেদন, মুসলমানরা তাদেরই সম্পত্তিতে হাত দেওয়া হয়েছে, তো তাদের সারাই তো আবেদনটা করবে, তাদের আবেদনই তো আমি বিবেচনা করব। এই কথাটা ভাইরাল করে দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে চিহ্নিত করা হচ্ছে যে তিনি একজন মুসলিম পক্ষের বিচারপতি। কি করবেন প্রধান বিচারপতি গাভাই? তিনি কি একই রকমভাবে নিজের অনড় ভঙ্গিতে, অনড় শক্তিতে অনড় থেকে যাবেন, নাকি শেষ পর্যন্ত মামলা ছেড়ে দেবেন পক্ষপাতিত্বের অভিযোগ এনে? কি করবেন, কি করতে পারে, আপনারা কি বলেন? যদিও ইতিমধ্যেই আমরা তো জানি না, আরশাদ মাদানির মতো একজন প্রবীণ ইসলামিক স্কলার
কেন তিনি কথা বললেন যে মানে আমরা মনে করছি যে ওয়াকাফ আইন বাতিল হয়ে যাবে? এই মুহূর্তে কথা বলা উচিত হয়নি, কারণ সুপ্রিম কোর্টে যখন মামলা আছে, কেন্দ্র সরকার যখন নানাভাবে চেষ্টা করছে এই আইনকে টিকিয়ে রাখার জন্য, এবং তারা যখন এত বড় একটা বদনাম দিতে পেরেছে, এত বড় একটা তকমা লাগাতে পেরেছে, মানে তারা পারেনি, তাদের বাহিনী পেরেছে, তাদের ট্রোল বাহিনী পেরেছে, গোটা ভারতবর্ষ জুড়ে প্রচার করার সুযোগ পেয়েছে যে বিআর গাভাই আসলে মুসলিম পক্ষ। আপনারা কি বলেন, ওয়াকাফ সম্পত্তির ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে? এই যে বিভিন্ন রকমভাবে চেষ্টা করা হচ্ছে তা আটকানোর, শেষ পর্যন্ত কি আটকাতে পারবে? বিচারপতি গাভাই কি নিজের অনড় মনোভাবে টিকে থাকতে পারবেন, নাকি বিভিন্ন ক্ষেত্রে চাপের মুখে শেষ পর্যন্ত তিনিও সরে দাঁড়াতে পারেন? কি হতে পারে? আগামী 20শে মে তা পরিষ্কার হবে। তার আগে আপনারা কি বলেন? আপনাদের মতামত প্রত্যাশা করি, এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন।